হ্যালো স্টুডেন্ট, আজকে 10-এর প্রথম ক্লাস শুরু করব। আমরা আজ থেকে 10-এর ভিডিও দেওয়া আমি শুরু করলাম। তো 10-এর প্রথম চ্যাপ্টার হচ্ছে পরিবেশ সম্পর্কে ভাবনা। তো সেই চ্যাপ্টারটা দিয়ে শুরু করব। তো প্রথমে একটু বলে রাখি যে এই চ্যাপ্টারটা ভূগোলের অন্তর্গত। ভূগোলের তো তার মধ্যে কিছু ফিজিক্সের চ্যাপ্টার আছে বা পরিবেশ সম্পর্কে সবারই একটু নলেজ থাকা দরকার। তাই জন্য এই চ্যাপ্টারটাকে আমাদের ভৌত বিজ্ঞানের অন্তর্গত করা হয়েছে এবং ভৌত বিজ্ঞান প্রথম চ্যাপ্টার নাম দিয়েছে। প্রত্যেকটা মানুষেরই পরিবেশ সম্পর্কে জানা উচিত এবং পরিবেশের কোনটা ভালো কোনটা খারাপ সেগুলোর দিকে সচেতন থাকা উচিত। তাই পরিবেশকে খুব ভালো করে প্রত্যেকেরই জানা দরকার। তাই জন্য আমার মনে হয় যে এই চ্যাপ্টারটা ভৌত বিজ্ঞানের অন্তর্গত করা হয়েছে, যাতে করে মানুষকে আরও ভালো সচেতন করা যায়, কীভাবে থাকলে তারা আরও বেটার ভাবে থাকতে পারবে। ঠিক আছে, তো আমরা প্রথম চ্যাপ্টারে আজকে যেগুলো শিখব সেগুলো হচ্ছে পরিবেশ সম্পর্কে ধারণা। পরিবেশ কী জিনিস সেগুলো আমরা বুঝবো একটুখানি। পরিবেশের কী কী উপাদান, তাহলে প্রথমে হচ্ছে পরিবেশের ধারণা, তারপরে বায়ুমণ্ডলের উপাদান, বায়ুমণ্ডল সম্পর্কে জানবো, যেটা এই চ্যাপ্টারের মেন বিষয়। আর বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর সম্পর্কে তোমরা হয়তো ভূগোল বইয়ে পড়ে থাকবে। আমরা এখানে বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো সম্পর্কে আজকে আলোচনা করব। ঠিক আছে, তো প্রথমে আমরা দেখি পরিবেশ কাকে বলে। পরিবেশ আমাদের ধারণা অনুযায়ী যে পরিবেশ হচ্ছে আমরা আমাদের চারিদিকে যে সমস্ত উপাদানগুলো দেখতে পাই তাদেরকে সবাইকে বলা হয় পরিবেশ। যেমন আমরা আমাদের চারিপাশে বিভিন্ন উদ্ভিদ, প্রাণী, গাছপালা, তারপরে যা কিছু দেখতে পাই, নদী, নালা, পুকুর, বিভিন্ন আলো, এগুলো সবই কিন্তু পরিবেশের অন্তর্গত। কিন্তু পরিবেশকে ডিফাইন করবো কী করে, সংজ্ঞা দেবো কী করে? তো বলা হয় যে পরিবেশ হচ্ছে সেই সমস্ত উপাদানের সমষ্টি যা জীবের অস্তিত্ব রক্ষা করে, যারা জীবের অস্তিত্ব রক্ষা করে। আমাদের পরিবেশে বিভিন্ন উপাদান আছে, তার মধ্যে মেইন উপাদান কোনগুলো? সেগুলো হচ্ছে উদ্ভিদ, প্রাণী, মাটি, বাতাস, জল, আলো। এর মধ্যে যে কোনো একটা না থাকলে আমরা বেঁচে থাকতে পারবো না। যেমন যদি উদ্ভিদ না থাকে আমরা খাবার পাবো না। প্রাণী না থাকলে বাস্তুতন্ত্র ঠিকঠাক থাকবে না। মাটি না থাকলে উদ্ভিদ থাকবে না। বাতাস না থাকলে আমরা অক্সিজেন পাবো না। জল না থাকলে তো জীবের অস্তিত্বই হবে না, আমাদের শরীরের বেশিরভাগটাই জল। আর আলো না থাকলে তো অন্ধকারের মধ্যে উদ্ভিদ খাবার তৈরি করতে পারবে না। খাবার না থাকলে আমরা বাঁচতে পারবো না। তো এখানে এটা সমুদ্রের বাস্তুতন্ত্র দেখা হয়েছে। এখানে আমাদের চারিপাশে যে সমস্ত জিনিসগুলো, পরিবেশগুলো দেখতে পাই সেগুলো সম্পর্কে একটু ছবি দেখানো হয়েছে। চলো, তো আমরা নেক্সট বুঝি যে বায়ুমণ্ডল কাকে বলে। ঠিক আছে, বায়ুমণ্ডল সম্পর্কে নিশ্চয়ই আইডিয়া আছে যে আমরা পৃথিবীর চারিদিকে কয়েক হাজার কিলোমিটার পর্যন্ত যে গ্যাসীয় পদার্থের স্তর পৃথিবীকে বেষ্টন করে রেখেছে সেটাকে বলে বায়ুমণ্ডল। ঠিক আছে, তো এই বায়ুমণ্ডল কেন বেষ্টন করে আছে সেটা হচ্ছে পৃথিবীর আকর্ষণ বলের জন্য। পৃথিবী সবাইকে আকর্ষণ করে, আমাদেরকেও আকর্ষণ করে আছে বলে আমরা পৃথিবীতে আছি। তেমনি গ্যাসীয় পদার্থের মিশ্রণগুলোকেও কিন্তু পৃথিবী আকর্ষণ করে রেখে দিয়েছে। তো এই যতদূর পর্যন্ত বিস্তৃত এই যে মিশ্র গ্যাসীয় পদার্থের যে একটা মিশ্রণ পৃথিবীর চারিদিকে আবিষ্ট করে রেখেছে সেটাকেই বলা হয় বায়ুমণ্ডল। তোমরা লক্ষ্য করবে বা জেনে থাকবে যে চাঁদে কিন্তু বায়ুমণ্ডল নেই। তার মানে চাঁদের মাধ্যাকর্ষণ বল এতটাই কম যে সেখানে কোনো গ্যাসীয় পদার্থ কিন্তু ওই মাধ্যাকর্ষণ বলের প্রভাবে চাঁদের মধ্যে আটকে থাকতে পারে না। কিন্তু আমাদের পৃথিবীর মাধ্যাকর্ষণ বল যথেষ্ট বেশি, তাই জন্য পৃথিবীর মধ্যে বায়ুমণ্ডল আছে। তো এরপর জানি যে বায়ুমণ্ডলের উপাদান। এই যে আমরা যে বায়ুমণ্ডলে বলছি মিশ্র গ্যাসীয় পদার্থের মিশ্রণ, এর উপাদানগুলো যে মিশ্র গ্যাসীয় পদার্থ বলছি, তাহলে মেন উপাদান হচ্ছে গ্যাসীয় পদার্থ বিভিন্ন। সেই গ্যাসীয় পদার্থগুলো কি কি? প্রথমে আছে 78.09% আছে নাইট্রোজেন, বেশিরভাগটাই নাইট্রোজেন আছে। নাইট্রোজেন গ্যাসটা একটা অজারক গ্যাস বলা হয়, অর্থাৎ এই গ্যাসটা অক্সিজেনের জারণ ক্ষমতাকে কমিয়ে দেয়। তার মানে হচ্ছে যে কোথাও যদি আগুন লেগে যায় এবং সেখানে যদি নাইট্রোজেন গ্যাস আমরা ছড়িয়ে দিই, সঙ্গে সঙ্গে কিন্তু গ্যাসটা নিভে যাবে, আগুনটা নিভে যাবে।
তাই জন্য নাইট্রোজেন গ্যাস খুব দরকারি। নাইট্রোজেন গ্যাস যদি না থাকতো, তাহলে যদি কোথাও আগুন লাগতো, তাহলে কিন্তু সেই আগুনটাকে অত সহজে নেভানো যেত না। নাইট্রোজেন এখানে আসে বলেই যে কোনো আগুনকে খুব তাড়াতাড়ি কন্ট্রোল করা যায়, নিয়ন্ত্রণ করা যায়। এরপরে আছে অক্সিজেন গ্যাস, যেটা একটা জারক গ্যাস, যেটা কী কাজে লাগে, মেনলি আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে অক্সিজেন এবং খাবারকে জারণ ঘটাতে কাজে লাগাতে। অক্সিজেন হচ্ছে জারক গ্যাস, যে কোনো আগুন জ্বালাতে অক্সিজেন গ্যাস ছাড়া আগুন জ্বলবে না। এছাড়া কী আছে, 0.93% আর্গন আছে, 0.03% কার্বন ডাইঅক্সাইড আছে। প্রত্যেকটা উপাদান কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং তাদের মাত্রাটাও গুরুত্বপূর্ণ। কোনোটা একটু কম বেশি হলেই কিন্তু বায়ুমণ্ডলের ভারসাম্য থাকবে না, পৃথিবীর ভারসাম্য থাকবে না। এছাড়াও সামান্য পরিমাণে নিয়ন, হিলিয়াম, মিথেন, জেনন, হাইড্রোজেন এই গ্যাসগুলো আছে। ঠিক আছে, এখানে একটা গ্রাফ করে দেখা হয়েছে যে 78% নাইট্রোজেন দেখানো হয়েছে, 20.9% অক্সিজেন দেখানো হয়েছে এবং অন্যান্য গ্যাসগুলো 0.17%, কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 0.03%, গ্রাফের মাধ্যমে দেখা হয়েছে। তাহলে সব থেকে এমনিতে বলা হয় 1/3 হচ্ছে 3/4, 4/3 হচ্ছে নাইট্রোজেন, 75%। চলো, আর কি আছে বায়ুমণ্ডলে? বায়ুমণ্ডলে আরেকটা উপাদান হচ্ছে জলীয় বাষ্প। বায়ুমণ্ডলের মেন উপাদান হচ্ছে জলীয় বাষ্প, প্রচুর পরিমাণে জলীয় বাষ্প আছে। চলো, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরগুলো কি কি? বায়ুমণ্ডলে মেনলি যে কোনো বইয়ে তুমি 5টা স্তর পাবে। এই স্তরগুলো কীভাবে তৈরি হয়েছে? বায়ুর ঘনত্ব অনুযায়ী। বায়ুর ঘনত্ব অনুযায়ী 5টা স্তরে ভাগ করা হয়েছে এবং তাদের কার্যকলাপ অনুযায়ী। প্রথম স্তরটার নাম হচ্ছে ট্রপোস্ফিয়ার। ভূপৃষ্ঠ থেকে 0 থেকে 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরটা হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই স্তরটা সম্পর্কে পড়ব পরে। তারপর স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা 20 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তারপরে হচ্ছে মেসোস্ফিয়ার, যেটা 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তারপর হচ্ছে থার্মোস্ফিয়ার, যেটা 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এবং তারপরে হচ্ছে এক্সোস্ফিয়ার, যেটা 500 থেকে 700 কিলোমিটার বা তারও বেশি পর্যন্ত আছে, 750, 800, 1000 কিলোমিটার, কোনো বইয়ে 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত বলে এই স্তরটাকে এক্সোস্ফিয়ার। তাহলে এই সব কটা স্তরকে আমরা একে একে পড়বো। আচ্ছা, আরেকটা বলে দিই, কোনো বই আরেকটা স্তরকে বলেছে, সেটা হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার, যেটা 700 বা 750 থেকে বায়ুমণ্ডলের যে শেষ সেইখান পর্যন্ত বিস্তৃত, 16,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে মোটামুটি 5টা স্তর মনে রাখলেই হবে: ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার। কোনো বইয়ে ম্যাগনেটোস্ফিয়ার স্তরটাকে ধরেছে। তো চলো দেখা যাক পরপর এক একটা স্তরকে, সেই স্তরের বৈশিষ্ট্যগুলো দেখি। তো প্রথমে হচ্ছে ট্রপোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার স্তরটা ভূপৃষ্ঠ থেকে 15 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। প্রথমে বলেছিলাম আমরা 20 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, তবে এর তো কোনো নির্দিষ্ট রেঞ্জ নেই যে এইখানে গিয়ে শেষ হবে। তো 15, কোনো বইয়ে 15 কিলোমিটার, কোনো বইয়ে 12 কিলোমিটার। তো 15 থেকে 18 কিলোমিটার পর্যন্ত মোটামুটি বিস্তৃত। এর মধ্যে এই রেঞ্জে যে কোনো লিখলে একটা মানে সঠিক হবে উত্তর। এই স্তরটাকে ক্ষুব্ধ মণ্ডল বলে। ক্ষুব্ধ মানে খুব রেগে আছে এই স্তরটা। তার কারণ হচ্ছে এই স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি লক্ষ্য করা যায়। আমরা যে বায়ুমণ্ডলে আছি, আমরা এখান থেকে কি দেখি? মাঝে মাঝে মেঘ হচ্ছে, ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, শব্দ হচ্ছে প্রচণ্ড, তাই না? ঝড় বৃষ্টি, আমরা সবসময় যেন রেগে আছে স্তরটা। ওই জন্য এই স্তরটার আরেকটা নাম হচ্ছে ক্ষুব্ধ মণ্ডল। তো অনেক সময় প্রশ্ন দেয় যে ট্রপোস্ফিয়ারকে কেন ক্ষুব্ধ মণ্ডল বলে। তো এর উপরের দিকের উষ্ণতা হচ্ছে -56 ডিগ্রি সেন্টিগ্রেড, অনেক কম। -56 মানে বুঝতেই পারছো। কারণ আমরা যদি হিমালয়ের পর্বত উঠি, সেখানে সমস্ত কিছু বরফ। আমরা এখানে এখন গরম ফিল করছি, বা গরমকালে প্রচণ্ড গরম, অস্বস্তি লাগছে, কিন্তু সেই সময় যদি হিমালয়ের উপরে উঠে যায়, তখন দেখবো যে সেখানকার টেম্পারেচার কিন্তু অনেক কম, বরফ হয়ে থাকে। তাহলে ট্রপোস্ফিয়ারের উপরের দিকের উষ্ণতা হচ্ছে -56 ডিগ্রি সেন্টিগ্রেড। ট্রপোস্ফিয়ারের ওপরের দিকে যে স্তর, মানে ট্রপোস্ফিয়ারের যে শেষ সীমা এবং যেখানকার উষ্ণতা মোটামুটি কনস্ট্যান্ট, মোটামুটি স্থির থাকে, সেই স্তরটাকে বলা হয় ট্রপোপোজ। বুঝতে গেছে? এরপর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ারের ওপর থেকে, অর্থাৎ 20 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। ট্রপোস্ফিয়ার হচ্ছে 20-তে শেষ ধরা হয়, 20 থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তরটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। ট্রপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে, তারপর থেকে 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার। এই স্তরে মেঘ, ঝড়, বৃষ্টি কিছুই হয় না।
তাই জন্য একে বলা হয় শান্ত মণ্ডল। ঠিক আছে, এই স্তরের মধ্যে দিয়ে জেট প্লেন চলাচল করে। তোমরা লক্ষ্য করে দেখবে যে অনেক সময় আকাশের মধ্যে একটা কালো ছায়ের বা আগুনের দাগ দেখতে পাওয়া যায়। জেট প্লেন যখন যায় তখন ওরকম ধোঁয়া তৈরি করতে যায়, এবং যেহেতু স্ট্র্যাটোস্ফিয়ার শান্ত মণ্ডল, সেখানে বাতাস খুব ধীর গতিতে বয়, তাই জন্য ওই যে আগুনের যে ছাই বা আগুনের যে ছাইগুলো এখানে ফেলে সেগুলো কিন্তু খুব আস্তে আস্তে সরে, তাই জন্য অনেকক্ষণ পর্যন্ত স্থায়ী হয়। আমরা অনেকক্ষণ পর্যন্ত কিন্তু রকেট যার ওই পথটাকে, যে পথে গিয়েছে সেটাকে বুঝতে পারি। শান্তমণ্ডল বলেই এটা সম্ভব। এই স্তরের উপর দিকের উষ্ণতা 0 ডিগ্রি সেন্টিগ্রেড, স্ট্র্যাটোস্ফিয়ারের উপর দিকে উষ্ণতা। আর সর্বশেষ যে অঞ্চলটা যেখানে উষ্ণতা মোটামুটি স্থির তাকে বলা হয় স্ট্র্যাটোপোজ। তো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরটা আরেকটা কারণে খুব গুরুত্বপূর্ণ। স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে নিচের দিকটাতে ওজোন গ্যাসের একটা লেয়ার থাকে। এই ওজোন গ্যাসের লেয়ার সম্পন্ন যে স্তরটা আছে সেটাকে বলা হয় ওজোনোস্ফিয়ার। ঠিক আছে, এটা কিন্তু ওজোনোস্ফিয়ার কিন্তু স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে থাকে। তাহলে স্ট্র্যাটোস্ফিয়ারের শান্তমণ্ডলের উপরের দিকে 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত এই স্তরটা বিস্তৃত। ওজোনোস্ফিয়ার স্তরটা 20 থেকে 30 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই যে স্ট্র্যাটোস্ফিয়ার, এইখানে টপোস্ফিয়ার শেষ হচ্ছে, তারপরে এই যে লেয়ারটা আছে, টপোস্ফিয়ার এখানে শেষ হচ্ছে, এখানে গিয়ে শেষ হচ্ছে, টপোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে তারপরে স্ট্র্যাটোস্ফিয়ার শুরু হয়েছে। বলে স্ট্র্যাটোস্ফিয়ারের নিচের দিকে যে লেয়ারটা আছে এইখানে, এই লেয়ারটা হচ্ছে ওজোনোস্ফিয়ার। আচ্ছা, এখানে কোন গ্যাস থাকে? এই স্তরে ওজোন গ্যাস থাকে। এবং এগুলো কী করে, ওজোন গ্যাসটা কী করে তৈরি হয় সেটা আমরা পরে পড়ব। ওজোন গ্যাস কী করে? ওজোন গ্যাস সূর্য থেকে যে ক্ষতিকর রশ্মিগুলো আছে, সেই ক্ষতিকর রশ্মি মানে আল্ট্রাভায়োলেট রশ্মি, অতি বেগুনি রশ্মি, সেটাকে শোষণ করে নেয়। অর্থাৎ অ্যাকচুয়ালি একটা ছাতার মতন কাজ করে, যে ছাতাটা অতি বেগুনি রশ্মিকে পৃথিবীতে পৌঁছাতে দেয় না, তার আগেই শোষণ করে নেয়। অতি বেগুনি রশ্মি আমাদের শরীরের পক্ষে এবং উদ্ভিদের পক্ষেও খুব ক্ষতিকারক। অর্থাৎ ওজোন স্তর একটা আমাদের ছাতার মতন কাজ করে। এই স্তরের উষ্ণতা 76 ডিগ্রি সেন্টিগ্রেড, একটু গরম হবেই, কারণ সূর্যের অতিবেগুনি রশ্মিকে এটা শোষণ করছে, তাই জন্য এই স্তরটা একটু গরম অবস্থায় থাকে। এরপর 3 নম্বর স্তর। 3 নম্বর স্তরের নাম হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে সেখান থেকে 50 থেকে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরটাকে বলা হয় স্ট্র্যাটোস্ফিয়ার। বুঝতে পারো? না, মেসোস্ফিয়ার, সরি। স্ট্র্যাটোস্ফিয়ার যেখান থেকে শেষ হচ্ছে, স্ট্র্যাটোস্ফিয়ারের উপরে 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত স্তর হচ্ছে মেসোস্ফিয়ার। মেসোস্ফিয়ারের ঊর্ধ্বসীমার উষ্ণ হচ্ছে -93 ডিগ্রি সেন্টিগ্রেড। মেসোস্ফিয়ার হচ্ছে সব থেকে ঠান্ডা স্তর। এটাকে প্রশ্ন দেয় যে সবচেয়ে ঠান্ডা স্তরের নাম কি? মেসোস্ফিয়ার হবে তার উত্তর। তাহলে এই মেসোস্ফিয়ার স্তরের যে শেষ যে সীমানা, যেখানে উষ্ণতা মোটামুটি কনস্ট্যান্ট, সেটাকে বলা হয় মেসোপোজ। সেটার নাম দেওয়া হয় মেসোপোজ। বুঝে গেল? চলো 4 নম্বর স্তর। 4 নম্বর স্তরের নাম হচ্ছে থার্মোস্ফিয়ার। থার্মোস্ফিয়ারটা খুব গুরুত্বপূর্ণ একটা স্তর। তো থার্মোস্ফিয়ারটা মেসোস্ফিয়ার যেখানে শেষ হচ্ছে, মেসোস্ফিয়ারের উপর থেকে 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এই স্তরটা। 80 থেকে 500 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে কোনো বাতাস নেই। বাতাস না থাকার জন্য আমরা যদি উপর দিকে তাকাই তাহলে আকাশটাকে মনে হবে কালো। যেমন আমরা যদি চাঁদে গিয়ে আকাশকে দেখি তাহলে কালো মনে হবে। বাতাস আছে বলে আমরা কিন্তু পৃথিবীতে দাঁড়িয়ে আকাশকে নীল রঙের দেখি, কিন্তু যদি আমরা বায়ুমণ্ডল পেরিয়ে যাই, আকাশের দিকে তাকাই, যদি সূর্য টূর্য সমস্ত কিছুই থাকবে, নক্ষত্র থাকবে, কিন্তু কালো মনে হবে। তাহলে বাতাস নাই বলে উপর দিকে তাকালে কালো লাগে। এই স্তরের উষ্ণতা খুব বেশি, কারণ অতিবেগুনি রশ্মির প্রভাবে এই স্তরটা গরম হয়ে থাকে। এই স্তরের উপর দিকে উষ্ণতা হচ্ছে 1250 ডিগ্রি সেন্টিগ্রেড। খুবই গরম একটা স্তর, থার্মোস্ফিয়ার স্তর। এই স্তরের যে নিচের অংশটা আছে সেটা সূর্যের অতিবেগুনি রশ্মির প্রভাবে আয়নিত অবস্থায় থাকে, এবং এই স্তরটাকে বলা হয় তখন আয়নোস্ফিয়ার নাম দেওয়া হয়। থার্মোস্ফিয়ারের স্তরের পুরোটার মধ্যে খুব আংশিক একটা অংশ যেখানে গ্যাসগুলো আয়নিত অবস্থায় থাকে, গোটা প্রায় থার্মোস্ফিয়ারটাই এই আয়নিত অবস্থায় থাকে, তাই জন্য থার্মোস্ফিয়ার স্তরটাকে আরেকটা নাম দেওয়া হয় আয়নোস্ফিয়ার। তো আয়নোস্ফিয়ার স্তরের গুরুত্ব তোমরা কেউ হয়তো জানো, যে যখন রেডিও সম্প্রচার হতো তখন কলকাতা থেকে কোনো সিগন্যাল আয়নোস্ফিয়ার স্তরে প্রতিফলিত হয়ে আমাদের পৃথিবীতে
যে কোনো রেডিও স্টেশনে, যেখানে যারা রেডিও চালায় সেখানে পৌঁছতো এবং তারা রেডিও শুনতে পারতো। অর্থাৎ আয়নোস্ফিয়ারে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, বুঝতে পারলে? তাহলে আয়নোস্ফিয়ার একটা গুরুত্বপূর্ণ স্তর। এই স্তরে মেরু জ্যোতি দেখতে পাওয়া যায়। মেরু জ্যোতি মানে হচ্ছে এই যে আমরা এখানে যে আলোগুলো দেখতে পাচ্ছি এগুলোকে বলে মেরু জ্যোতি, ঠিক আছে? এগুলো যে মেরু জ্যোতি, এগুলো মেরুতে অর্থাৎ সুমেরু, উত্তর মেরু এবং দক্ষিণ মেরুতে এই ধরনের জ্যোতি এই থার্মোস্ফিয়ার স্তরে লক্ষ্য করা যায়, ঠিক আছে? আয়নোস্ফিয়ারের জন্যই কিন্তু এই জ্যোতিগুলো সৃষ্টি হয়, ঠিক আছে? তাহলে যদি জিজ্ঞেস করেন যে মেরু জ্যোতি কোথায় পাওয়া যায়, থার্মোস্ফিয়ার লিখলেও হবে, আয়নোস্ফিয়ার লিখলেও হবে, দুটোর মধ্যে যে কোনো একটা লিখলেই হবে। এর সর্বোচ্চ উচ্চতায় যে অঞ্চলের স্থির উষ্ণতা, তারা অর্থাৎ থার্মোস্ফিয়ারের সর্বশেষ যে অঞ্চলটা আছে সেটাকে বলা হয় থার্মোপোজ। চলো, থার্মোস্ফিয়ার বোঝা গেল। এবার আসছে যে এক্সোস্ফিয়ার। এক্সোস্ফিয়ারটা থার্মোস্ফিয়ারের ওপর থেকে 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। থার্মোস্ফিয়ারের ওপর থেকে 500 থেকে 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরের উষ্ণতা প্রায় 1200 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেড, অর্থাৎ একটি খুব উত্তপ্ত অবস্থায় থাকে এই স্তরটা। প্রধান গ্যাস অক্সিজেন, খুব সামান্য পরিমাণে অক্সিজেন গ্যাস থাকে, কিন্তু যেটুকুনি থাকে সেটা হচ্ছে অক্সিজেন থাকে, এছাড়া সামান্য পরিমাণে হিলিয়াম আর হাইড্রোজেন গ্যাস থাকে, ঠিক আছে? আচ্ছা, শেষ স্তর হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার। ম্যাগনেটোস্ফিয়ারে কোনো গ্যাস থাকেও না, সব গ্যাসই মানে আয়নিত অবস্থায় থাকে, যেটুকুনি থাকে সেটা। এটা উচ্চতা কত? 750 থেকে 16,000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এই স্তরে গ্যাসীয় উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে, আর বায়বীয় উপাদানগুলি, আচ্ছা এখানে এই যে আমরা বৃত্তাকার এরকম বলয় দেখতে লক্ষ্য করতে পারি, এই যে গোলাকার যে বলয়গুলো লক্ষ্য করছি এগুলোকে বলা হয় ভ্যান অ্যালয় বিকিরণ। এটা কিন্তু এই ম্যাগনেটোস্ফিয়ারের স্তরে লক্ষ্য করা যায়। এটা ওই গ্যাসীয় উপাদানগুলো আয়নিত অবস্থায় থাকে বলেই এরকম দেখতে পাওয়া যায়। আমরা ভালো করে একবার দেখে নিই স্তরগুলোকে। প্রথমত পৃথিবীর সবচেয়ে কাছের স্তর হচ্ছে ট্রপোস্ফিয়ার, যেটা মোটামুটি 15 থেকে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, 15-12 কিলোমিটার পর্যন্ত আছে, ঠিক আছে? এটাকে ক্ষুব্ধমণ্ডল বলে, ঝড় বৃষ্টি সবসময় হয় বলে, ঝড় বৃষ্টি লক্ষ্য করা যায় বলে। এখান দিয়ে এরোপ্লেনগুলো চলে। এরপরে স্তর হচ্ছে স্ট্র্যাটোস্ফিয়ার, যেটা 50 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত ট্রপোস্ফিয়ারের উপর থেকে। এটাকে আরেকটা বলে শান্তমণ্ডল। তারপর এখানের মধ্যে জেট প্লেনগুলো এই লেয়ারের মধ্যে চলাচল করে। এরপরে স্তর হচ্ছে মেসোস্ফিয়ার স্তর। মেসোস্ফিয়ার স্তর হচ্ছে সবচেয়ে ঠান্ডা স্তর, এটা মোটামুটি 80 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। আর মেসোস্ফিয়ার স্তরের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে যে উল্কাপিণ্ড পৃথিবীর দিকে ছুটে আসে সেগুলো এই স্তরে জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়, বুঝতে পারলে? মেসোস্ফিয়ার স্তরে উল্কাপিণ্ড প্রবেশ করার সঙ্গে সঙ্গে বাতাসের সঙ্গে ঘর্ষণ হয় এবং তারা পুড়ে ছারখার হয়ে যায়। এরপরের স্তর হচ্ছে থার্মোস্ফিয়ার স্তর, যেটা সবচেয়ে গরম স্তর, 1295 প্রায় 1300 ডিগ্রির কাছাকাছি স্তর। এই স্তরের আরেকটা নাম হচ্ছে আয়নোস্ফিয়ার, কারণ এখানে গ্যাসীয় উপাদানগুলি আয়নিত অবস্থায় থাকে। এখানে বেতার তরঙ্গ প্রতিফলিত হয়, এখানে কৃত্রিম উপগ্রহগুলো এখানে থাকে, ঠিক আছে? আর এখানে এই মেরু জ্যোতি লক্ষ্য করা যায়। তাহলে অনেকগুলো বৈশিষ্ট্য আছে এবং অনেকগুলো শর্ট কোশ্চেন আছে। আমি ডেসক্রিপশনে এই কোশ্চেনের লিঙ্ক একটা দিয়ে দেবো, যেখান থেকে ডাউনলোড করে তোমরা কোশ্চেনের অ্যান্সারগুলো লিখবে। লাস্ট স্তর হচ্ছে এক্সোস্ফিয়ার, 5 নম্বর স্তর, ঠিক আছে? এটা 700 কিলোমিটার থেকে বেশি পর্যন্তই বিস্তৃত এক্সোস্ফিয়ার স্তর। এটাও খুব গরম স্তর, এখানে গ্যাসীয় উপাদানগুলো সব আয়নিত অবস্থায় থাকে, ঠিক আছে? এই হচ্ছে আমাদের 5টা স্তর। আরেকটা স্তর ম্যাগনেটোস্ফিয়ার, সেটা সাধারণত কোনোভাবে ধরে না, তো 5টা স্তর নিয়েই সবাই আলোচনা করব, ঠিক আছে? তো আরেকটা জিনিস মনে রাখবে যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে একটা ওজোন লেয়ার আছে, ঠিক আছে? যেটা পৃথিবীকে একটা ছাতার মতন ঢেকে রেখেছে, যাতে করে সূর্য থেকে যে সমস্ত অতিবেগুনি রশ্মিগুলো আসে সেগুলো যেন কোনো ক্ষতি না করে, সূর্যের অতিবেগুনি রশ্মিকে এটা শোষণ করে নেয়। ওকে, ধন্যবাদ। পরের লেকচারে আবার দেখা হবে। আমরা এই চ্যাপ্টারটা 3টে লেকচারে শেষ করব। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ।